আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্কেটিং ডিপার্টমেন্টে যারা অনার্স প্রথম বর্ষে পড়ছেন অর্থাৎ বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, তাদের আজকে অ্যাকাউন্টিং অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাসে ওয়ার্কশিটের সেকেন্ড ক্লাস নিব। তো আপনারা গত ক্লাস কেমন বুঝেছেন কমেন্ট করেননি, আমি বুঝতেও পারিনি। অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে। যদি কোনো অঙ্কের কোনো অংশ না বুঝেন আমাকে মেসেঞ্জার একটু নক করবেন অথবা কলও দিতে পারেন, আমি বুঝিয়ে দেবো। তো আজকে কার্যপত্র করার আগে একটা জিনিস আবারও বলে নিচ্ছি, হুইচ অ্যাকাউন্ট ইজ অ্যাসেট, মানে কোন অ্যাকাউন্ট গুলো অ্যাসেট মানে সম্পত্তি, হুইচ অ্যাকাউন্ট ইজ লায়াবিলিটি, কোন হিসাবগুলো বা অ্যাকাউন্ট গুলো আপনার দায়, হুইচ অ্যাকাউন্ট আর বা ইজ এক্সপেন্স, কোন অ্যাকাউন্ট গুলি এক্সপেন্স, হুইচ অ্যাকাউন্টস আর লায়াবিলিটিস সরি অর্থাৎ ইনকাম, কোনগুলি ইনকাম আপনাদের, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো পাবেন কোথায়? আপনাদের বইতে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের ভিতরে আপনি ম্যাথগুলো হিসাবগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, কোনগুলো অ্যাসেট, কোনগুলো লায়াবিলিটিস, কোন হিসাবগুলো লায়াবিলিটিস, কোন হিসাবগুলো আপনার এক্সপেন্স, কোন হিসাবগুলো আপনার ইনকাম। সুতরাং আজকে আসুন আমরা কার্যপত্র করব 2016 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে এসে যাওয়া ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনটা সলিউশন করব। তো আসেন আজকে ফিনান্সিয়াল ক্লাস। হ্যাঁ, আসেন আপনাদের এই যে 2016 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্টে এসে যাওয়া যে ম্যাথ 2016 সাল সরি এই যে হ্যাঁ এই যে 2016 সাল অর্থাৎ 844 পৃষ্ঠা, এটা আগের বইতে। আপনাদের বইতে কত নাম্বার সেটা আমি জানি না, একটু দুই একটা পেজ পিস হবে, এটা আগের বছরের বই। তো দেখেন, দ্য ট্রায়াল ব্যালেন্স অফ জসিন ট্রাভেল এজেন্সি এজ এট ডিসেম্বর 31, 2012, 2012 সালে ইজ এস ফলো। 2012 সালে ডিসেম্বর মাসে 31 তারিখে এটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে কার? জসিম ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সি মানে কি? যারা আপনার মানুষদের কি করে বিভিন্ন দেশে নিয়ে যায় বিমানের মাধ্যমে অথবা প্লেনের মাধ্যমে, অথবা আপনার দেশের ভিতরে কোনো ট্রাভেল করায় অর্থাৎ ভ্রমণ করায়, এরকম একটা এজেন্সি আছে। সেই এজেন্সির একটা হিসাব দেওয়া আছে, জসিম ট্রাভেল এজেন্সি ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2012। অঙ্ক করার আগে আমি প্রথমেই বলেছি অঙ্কটা কতদিন হিসাবটা দেখে নেওয়া। এই অঙ্কটা আমি সম্পূর্ণ পড়ে দেখেছি যে এরকম কিছু বলা নাই, তাহলে ধরে নিতে হবে ডিসেম্বর 31 1 থাকলে এটা 1 বছরের হিসাব। কয় বছর হিসাব? ক্যাশ 50,000 টাকা, এটা আমরা কারেন্ট অ্যাসেট বলি। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কোনগুলো কি বলতেছি। অ্যাকাউন্ট রিসিভেবল এটা কারেন্ট অ্যাসেট, সাপ্লাইজ অন হ্যান্ড কারেন্ট অ্যাসেট, সাপ্লাইজ মানে কি? মনিহারি। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? দেনাদার, ক্যাশ, নগদ। প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা আছে কত? 12,000। নোটস রিসিভেবল অর্থাৎ প্রাপ্য নোট কত? 10,000 টাকা, এটাও কারেন্ট অ্যাসেট। ফার্নিচার এটা ফিক্সড অ্যাসেট, ফার্নিচার অর্থ আপনি জানেন আসবাবপত্র। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অর্থাৎ পুঞ্জীভূত অবচয় ফার্নিচার উপর আছে কত? 5,000। তারপরে আছে অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ দায় অর্থাৎ প্রদেয় হিসাব। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার বা প্রাপ্য হিসাব, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আপনার প্রদেয় বা দায় হিসাব। ক্যাপিটাল আছে, মূলধন আছে। তারপরে ড্রয়িংস উত্তোলন আছে জসিমের। ট্রেড সার্ভিস রেভিনিউ অর্থাৎ সেবা বাবদ যে সেবা বাবদ আয় হয়েছে ট্রেড করে, এই আয় সেবা আয়, এটা ট্রাভেল সার্ভিস রেভিনিউ হতে পারে, থাকতে পারে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বিজ্ঞাপন খরচ আছে। স্যালারিজ এক্সপেন্স বেতন খরচ, এগুলো এই খরচ বুঝাই যাচ্ছে। রেন্ট এক্সপেন্স এটা খরচ, ট্রাভেলিং এক্সপেন্স এটা খরচ, মিসলেনিয়াস এক্সপেন্স এটাও খরচ। হ্যাঁ, এখানে ক্যাপিটাল একটা দায় এবং এটা যাবে আপনার নরমালি যেন মালিকানা সত্ত্বে নিতে যায়। ড্রয়িংস উত্তোলন আয়না ব্যয়না, এটা দায় মানে দায়কে হ্রাস করে অর্থাৎ সম্পত্তিকে হ্রাস করে অর্থাৎ নগদ অর্থ হ্রাস করে মালিক যখন উত্তোলন করে, এই জন্য এটা দায় পাশে গিয়ে বসে। নর্মালি এটা আয়না দায়না সম্পাদনা ব্যয়না। এখন আসেন এডিশনাল ডাটা দেওয়া আছে। ইনভেন্টরি শোজ দ্যাট টাকা 3,000 অফ দ্য সাপ্লাইজ অন হ্যান্ড। আমরা অঙ্কটা রাফ করে নিব আর কি একটু। হ্যাঁ, এটা রাফ করে আপনার করে নেব আর কি, জাবেদা করে নেব। জাবেদা সমন্বয় জাবেদা করে নিলে আপনার রেয়ামিলটা করতে মানে অর্থাৎ কার্যপত্রটা ওয়ার্কশিটটা করতে আপনার সুবিধা হবে। তো অ্যান ইনভেন্টরি শোজ দ্যাট টাকা 3,000 অফ সাপ্লাইজ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছর শেষে 3,000 টাকার সাপ্লাইজ হাতে রয়েছে। উপরে দেখেন সাপ্লাইজ অন হ্যান্ড ছিল, কত টাকা দেওয়া ছিল? সাপ্লাইজ অন হ্যান্ড 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। নিচে এসে বলতেছে কত? সাপ্লাইজ অন হ্যান্ড 3,000 টাকা। তাহলে আপনার ব্যয় হইল কত? আমরা জানি উপরে 10,000 আর নিচে আছে কত? 3,000। উপরে 10,000 নিচে 3,000, তাহলে বাকি 7,000 সাপ্লাইজ গেল কোথায়? খরচ হয়ে গেছে। সমন্বয় যাবে দেবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট কত? 7,000 টাকা।
সাপ্লাইজ অন হ্যান্ড কোথায় ছিল? ডেবিট পাশে ছিল। দেখেন সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট। এখন কি করব আমরা? এটাকে ক্রেডিট করব। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট 7,000 টাকা। কিভাবে? 10,000 থেকে 3,000 টাকার সাপ্লাইজ বছর শেষে রয়েছিল, এটা কত? 7,000 টাকা। এবার আসেন, দ্য প্রিপেইড ইন্স্যুরেন্স রিপ্রেজেন্ট ফর 2 ইয়ার পলিসি, এটা কয় বছরের? 2 বছরের, ফ্রম জানুয়ারি 1, 2012। হ্যাঁ, জানুয়ারি 1 থেকে এটা শুরু হয়েছে। দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্সে 12,000, এটা 2 বছর হলে 1 বছরে কত? 6,000। তাহলে ইন্স্যুরেন্স যদি এক্সপেন্স হয়ে যায়, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, 12,000 কে 2 দ্বারা ভাগ দিলে আসবে কত? 6,000। এটা বের হবে কত? 6,000, এবং এটা কি? 6,000। বুঝতে পেরেছেন? এখন আসেন পরেরটা, স্যালারিজ ইন কার্ড যুক্ত হয়েছে, বাট স্যালারিজ এক্সপেন্স আর কি, বেতন যুক্ত হয়েছে বাট আনপেইড, পরিশোধ করা হয় না এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, কত? 4,000। এই বছরের শেষে গিয়ে 4,000 টাকা যুক্ত হয়েছে, কিন্তু এটা কি হয় নাই? হ্যাঁ, পরিশোধ করা হয় না। তাহলে বকেয়া হলে আমরা তো জানি, এবং আগে সমন্বয় জাবেদা ক্লাসে পড়িয়েছি, ওটার এক্সপেন্সটা ডেবিট, ওটার পেয়েবলটা ক্রেডিট হয় 4,000 টাকাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার আসেন, দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দ্য ইয়ার অফ ফার্নিচার, টাকা 3,000। ডিপ্রিসিয়েশন হলে আমরা তো জানি নর্মাল একটা অঙ্ক, এবং এটা নর্মাল জাবেদার মতো। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার ক্রেডিট, কত টাকা? 3,000 টাকা। এবার আসেন, টেলিফোন বিল এক্সপেন্স আছে এই জায়গায়। টেলিফোন বিল ফর দ্য ডিসেম্বর আনপেড, অর্থাৎ বকেয়া টেলিফোন বিল আছে। কত আছে বকেয়া টেলিফোন বিল? 4,000। তো যাবে কি টেলিফোন বিল এক্সপেন্স ডেবিট, টেলিফোন বিল পেয়েবল ক্রেডিট 400 টাকা। বুঝতে পেরেছেন? এই হলো আপনাদের হিসাব। এবার আমরা চলে যাব অঙ্কের মধ্যে। তো অঙ্কের আগে শুরুতেই জাবেদা করে নিতে হয়, সমান জাবেদা করে নিলাম। এখন আপনাকে করতে বলেছে কি? বলেছে পিপিআর এর 10 কলাম ওয়ার্কশিট। কি বলেছে? পিপিআর এর 10 কলাম ওয়ার্কশিট, 10 কলাম কার্যপত্র করতে বলেছে। তো 10 কলাম কার্যপত্র করতে গেলে আমাকে একটা ছক আঁকতে হবে। এই অঙ্কটা আমার করাই ছিল আগে, আমি একটু দেখাচ্ছি। মার্কেটিং ডিপার্টমেন্ট লেখা আছে, জসিম ট্রাভেল এজেন্সি, উপরে নাম লিখবেন, তারপরে 10 কলাম ওয়ার্কশিট লিখবেন, তারপরে লিখবেন কি আপনার যে আছে এখানে এরকম ফর দ্য ইয়ার ইন্ডে ডিসেম্বর 31, 2012। লিখার পরে অ্যাকাউন্ট টাইটেলের জন্য ঘর কাটবেন, এরকম ট্রায়াল ব্যালেন্সের একটা কলাম হবে, এবং এটা ডেবিট ক্রেডিট কলাম থাকবে। অ্যাডজাস্টমেন্টের ডেবিট ক্রেডিট কলাম থাকবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট কলাম থাকবে, ইনকাম স্টেটমেন্টের, তারপরে ব্যালেন্স শিট। এরকম 1, 2, 3, 4, 5টা টাকার ঘর হবে, 5টার ভিতরে আবার 10টা হবে, 2টা করে। এই জন্য এটাকে 10 কলাম ওয়ার্কশিট বলা হয়। 10 গড়া কার্যপত্র করা হয়, আপনাদের 12 গড়া কার্যপত্র আছে। এখন আপনারা অঙ্কটা করলেন, এখন রো কয়টা হবে সেটা তো আমি শিখিয়েছিলাম। এই হিসাবের মধ্যে কয়টা টাইটেল আছে কাউন্ট করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা। এখন নতুন টাইটেল আরো কয়টা যুক্ত হবে? আরো 6টা যুক্ত হবে। কিভাবে? সাপ্লাইজ এক্সপেন্স নামে একটা খুলবে, কারণ এই অঙ্কের ভিতরে সাপ্লাইজ এক্সপেন্স নামে নতুন কোনো হিসাবের নাম ছিল না। হিসাবের নাম ছিল না, তাহলে নতুন হিসাব নামে আসবে সাপ্লাইজ অন হ্যান্ড আছে, সাপ্লাইজ এক্সপেন্স নামে এখানে একটা টাইটেল আসবে। তারপরে টাইটেল আসবে ইন্স্যুরেন্স এক্সপেন্সের একটা টাইটেল আসবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরে আসবে স্যালারিজ এক্সপেন্সের একটা আসবে। হ্যাঁ, স্যালারিজ এক্সপেন্সের নামে আছে কিনা দেখেন তো। ও আছে, স্যালারিজ নামে আছে, স্যালারিজ পেয়েবল নামে নেই, তাহলে স্যালারিজ পেয়েবল নামে একটা আসবে, স্যালারিজ এক্সপেন্স নামে আসবে না। তারপরে দেখেন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে আসবে, কারণ অঙ্কের ভিতরে ডিপ্রিসিয়েশন নেই, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আছে। বুঝছেন? তাহলে এটা আসবে টেলিফোন বিল এক্সপেন্স, টেলিফোন বিল পেয়েবল। 1, 2, 3, 4, 5, 6টা নতুন টাইটেল আসবে, এই জন্য 6টা। তাহলে এটার ভিতরে ছিল আপনার, হ্যাঁ, অঙ্কের ভিতরে আপনার টাইটেল আছে 16টা, নিচে 6টা, হইল কয়টা? 22টা। এই অঙ্কের ভিতরে কয়টা আসবো? আর নতুন হিসাবের নাম 6টা, তাহলে 22টা, আরো 3টা অতিরিক্ত করতে পারতে, 25টা রো টানতে হবে। তো আপনারা দেখেন আমার এই অঙ্কে এরকমই করা আছে। এই হিসাবের নামগুলো দেখে দেখে বসিয়ে ফেলবেন। এই যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ, সাপ্লাইজ অন হ্যান্ড, এই পর্যন্ত, অর্থাৎ এই টোটাল পর্যন্ত আপনাকে কি করতে হবে? রেয়া মিলের নামগুলো বসাবো আমরা। রেয়া মিলে যেগুলো আছে অঙ্কে প্রশ্নে দেওয়া থাকবে, যেগুলো এগুলো লিখবে, এবং এগুলোর টাকাও সেম বসিয়ে ফেলবো। বসানোর পরে আপনার যোগফল যা আছে রেয়া মিলে তাই বসাবো। এখানে দেখেন যোগফল আছে কত? 1,84,000 টাকা। এই জায়গায় যোগফল 1,84,000 টাকাই আছে। হ্যাঁ, তারপরে আছে স্যালারিজ এক্সপেন্স, ওই যে আমি বলেছিলাম স্যালারিজ এক্সপেন্স, আমি সাপ্লাইজ এক্সপেন্সটা বসাই নাই, একটু ভুল হয়েছে হয়তো, বা একটু 19-20 হয়ে গেছে, সরি। সাপ্লাইজ এক্সপেন্সটা আমি আছে। সাপ্লাইজ এক্সপেন্স কত আছে? 7,000 টাকা। খেয়াল করেন, এই যে 7,000 টাকা ডেবিট পাশে আছে, ডেবিটে বসাইছি এখন, কারণ এই যে অ্যাডজাস্টমেন্টের কলামে, কোন কলামে? অ্যাডজাস্টমেন্টে। কোথায় বসাবো আমরা? ওই যে দেখেন ডেবিট পাশে আছে, ডেবিট পাশে 4,000। আর সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট ছিল না, এই যে সাপ্লাইজ অন হ্যান্ড কত বসাইছি? ক্রেডিট পাশে বসাইছি,
দেখছেন? এবার দেখেন আপনার এই জায়গায় অ্যাডজাস্টমেন্টের কলামে বসবে, আবার ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে বসবে। দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্সটা একটু নিচে হয়ে গেছে, আপনার যদি এরকম ভুল হয়ে যায় আমার মতো, এটা একটু ভুল হয়েছে, অর্থাৎ পরে বসিয়ে ফেলেছি, এটা কোনো প্রবলেম না, আপনি আগে পরে বসালে কোনো সমস্যা হবে না। তাহলে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স কত ছিল? 6,000 টাকা বের করেছিলাম, তাই না? ডেবিট পাশে দেখেন অ্যাডজাস্টমেন্টের, এটা কোনটার? এই যে দেখেন অ্যাডজাস্টমেন্টের কোন পাশে বসাইছি আমরা? ডেবিট পাশে বসাইছি। সাপ্লাইজ এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স যেটা আছে উপরে ছিল, আছে স্যালারিজটা আগে পরে বসে ফেলাইছি। এখানে আমরা বসেছিলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স, দেখেন কোথায় আছে? ডেবিট পাশে আছে। কোথায় আছে? অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে বসাইছি, এটা অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে, দেখছেন? অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে। এখন এভাবে আমরা বসাবো। তারপরে দেখেন আপনার এই অঙ্কে পরবর্তীতে যেহেতু আপনার ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা ডেবিটে বসাইছি, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স কি হবে? ক্রেডিট হবে। উপরে দেখেন আপনার এই যে প্রিপেড ইন্স্যুরেন্স আছে 6,000 টাকা, এটা ক্রেডিট পাশে বসাইছি। কোথায়? অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে, দেখছেন? এবার আমরা পরবর্তীতে যাব কি? স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেবল ক্রেডিট। স্যালারিজ এক্সপেন্স নামে আপনার অ্যাকাউন্ট ছিল এই জায়গায়, দেখেন ডেবিট পাশে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের কোন পাশে বসাইছি? ডেবিট পাশে বসাইছি। কারণ সমন্বয় যাবে দেয় স্যালারিজ এক্সপেন্স কি হয়েছে? ডেবিট হয়েছে, ডেবিট পাশে বসাইছি। আর স্যালারিজ পেয়েবল কোথায় আছে? ক্রেডিট আছে। দেখেন এই যে স্যালারিজ পেয়েবল নামে নতুন একটা অ্যাকাউন্ট যোগ করেছি। টোটালের পরে যেগুলো আছে এগুলো সব সমন্বয়, এগুলো টোটালের পরে যা আছে এগুলো কিসের? সমন্বয় জাবেদার। তাহলে এখন খেয়াল করেন সমন্বয় জাবেদা, হ্যাঁ, স্যালারিজ পেয়েবল 4,000 টাকা, এটা কোথায় বসাইছি? ক্রেডিট পাশে। সমন্বয় জাবেদার কোন পাশে? দেখেন ওই যে অ্যাডজাস্টমেন্টের কোন পাশে বসাইছি? ক্রেডিট পাশে। বুঝতেছেন? তারপরে দেখেন আপনার আছে কি যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে নতুন একটা হিসাবের নাম আসবে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 3,000 টাকা, এটা কোথায় বসাইছি? সমন্বয় জাবেদার কোন পাশে? ওই যে দেখেন ডেবিট পাশে, অ্যাডজাস্টমেন্টের। এবার ক্রেডিট পাশে বসবে কি? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল ক্রেডিট পাশে, ফার্নিচার। এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার, এটা কোথায়? এটা তো আগেই ছিল, হিসাবের নাম ছিল না? যেগুলো আগে থাকবে রেয়া মিলের ভিতরে সেগুলোর জন্য আলাদা হিসাবের গড় কাটতে হবে না। হ্যাঁ, তাহলে এই যে 3,000 টাকা, এই যে অ্যাকাউন্ট ডিপ্রিসিয়েশন কত? 3,000 টাকা। বুঝতে পেরেছেন? এবার আসেন এই জায়গায় টেলিফোন বিল এক্সপেন্স, টেলিফোন বিল পেয়েবল, এটা আগে রেওয়া মিলের ভিতরে ছিলই না। এখন কি করব আমরা? টেলিফোন বিল এক্সপেন্স ডেবিট করব। এই দেখেন টেলিফোন বিল এক্সপেন্স অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে, কোথায় আছে? অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে। টেলিফোন বিল পেয়েবল অ্যাডজাস্টমেন্টের কোন পাশে? ক্রেডিট পাশে। এই যে অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে, আবার অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে, টেলিফোন বিল পেয়েবল অর্থাৎ পেয়েবল দায়, এই জন্য ক্রেডিট পাশে বসেছি। অর্থাৎ ডেবিটে ডেবিটে, ক্রেডিটে ক্রেডিটে। এবার আসেন যোগ বিয়োগের পালা। অঙ্ক যোগ বিয়োগ করে আমরা কোথায় বসাবো? ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট, এই দুইটা যোগ বিয়োগ করে আমরা বসাবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। দেখেন ক্যাশ বাড়েও নাই কমেও নাই, তাহলে এই জন্য যোগ বিয়োগ হয় নাই, সরাসরি ডেবিটেরটা ডেবিট পাশে 50,000। অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ দেনাদার, কোনো যোগ বিয়োগ নাই, বসাই দিলাম। সাপ্লাইজ অন হ্যান্ড, যোগ বিয়োগ আছে। সাপ্লাই ছিল 10,000, এখন 7,000 খরচ হয়ে গেছে, রইল কত? তাইলে 3,000 বিয়োগ হয়েছে। ডেবিটে ক্রেডিটে বিয়োগ হয়ে কত রয়েছে? 3,000 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স 12,000 ছিল, 6,000 খরচ হয়ে গেছে, 6,000 রয়েছে। বুঝছেন? এই যে ডেবিটে ক্রেডিটে কি হয়েছে? বিয়োগ হয়েছে। 12,000 থেকে 6,000 ডেবিটে ক্রেডিটে বিয়োগ। মনে রাখবেন যে ডেবিটে ডেবিটে কি হয়? যোগ হয়। এই ডেবিট আর এই জায়গায় ডেবিট থাকে, আসতেছে ক্রেডিটে ক্রেডিটে যোগ হবে। কিন্তু বিপরীত হলে ডেবিট ক্রেডিট, ক্রেডিট ডেবিট হলেই বিয়োগ হবে। ডেবিট ডেবিট যোগ হবে, ডেবিট ক্রেডিট ক্রেডিট যোগ হবে, কিন্তু ডেবিট ক্রেডিট বিয়োগ হবে, ক্রেডিট ডেবিট বিয়োগ হবে। এটা মাথায় রাখতে হবে। এবার আসেন আপনাদের এই জায়গায় নোট রিসিভেবল N/R দিছি সংক্ষেপে, আপনারা বিস্তারিত লিখবেন পরীক্ষার হলে, একটু মাথায় রাখবেন। নোট রিসিভেবল দেখা যাচ্ছে অবশ্যই। তো এখন এই যে নোট রিসিভেবল দেওয়া আছে, হ্যাঁ, 10,000 ক্রেডিট পাশে বসছে, ডেবিট পাশে বসছে অ্যাডজাস্টমেন্টের, কোথায়? অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে। তাহলে অ্যাডজাস্টমেন্ট ডেবিট পাশে বসছে, কোনো যোগ বিয়োগ নেই। ফার্নিচার 30,000, 30,000-ই বসছে। ডিপ্রিসিয়েশন 50,000, সরি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 5,000 আছে, আর 3,000 যোগ হয়ে কত? 8,000 টাকা। অর্থাৎ দেখেন এই জায়গায় ক্রেডিট, এই জায়গায় ক্রেডিট, এই ক্রেডিটে ক্রেডিটে কি হয়েছে? যোগ হয়েছে। আবার অ্যাকাউন্টস পেয়েবল 14,000, 14,000 যোগ বিয়োগ নাই, মানে অ্যাডজাস্টমেন্টে কোনো টাকা নাই, এই জন্য যোগ বিয়োগ হয় নাই। ক্যাপিটাল যোগ বিয়োগ হয় নাই, সরাসরি বসছে ক্রেডিটটা ক্রেডিটে। ড্রয়িংস উত্তোলন আছে, এখানে কত? 15,000 টাকা, এই 15,000 এর যোগ বিয়োগ হয় নাই। ট্রেড সার্ভিস রেভিনিউ কোনো যোগ বিয়োগ হয় নাই। দেখেন ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে, অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে। এবার আছে আপনার স্যালারিজ এক্সপেন্স আছে কত? 12,000। স্যালারি এক্সপেন্স কোথায় আছে?
12,000, এখানে 4,000 আছে, দেখছেন অ্যাডজাস্টমেন্টে 4,000 আছে, নতুন করে বাড়ছে, 12 আর 4 ডেবিটে যোগ হচ্ছে, এটা কিন্তু ডেবিট পাশে, এটাও কি ডেবিট পাশে অ্যাডজাস্টমেন্টে, তাহলে ডেবিটে যোগ হয়ে কত হয়েছে 16,000 হয়ে গেছে, 12 4 যোগ করলে 16,000। রেন্ট এক্সপেন্স যোগ বিয়োগ নেই, সরাসরি বসছে, সমন্বয় যাবে দেয়, সমন্বিতরে আমিলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে, তারপরে ট্রাভেলিং এক্সপেন্স অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে, মিসলেনিয়াস এক্সপেন্স অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে বসছে, সব ডেবিটে বসবে, ক্রেডিটে বসবে। এবার আসেন স্যালারিজ এক্সপেন্স, এখানে ডেবিট পাশে আছে, ডেবিট পাশে বসাইলাম স্যালারিজ পেয়েবল, সরি সাপ্লাইজ এক্সপেন্স 7,000 টাকা আছে, এটা ডেবিটে, এটা ডেবিট পাশে বসাইলাম, সমন্বয় জাবেদা। হ্যাঁ, তারপরে হচ্ছে সমন্বিতরে আমিলের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে স্যালারিজ পেয়েবল 4,000, ক্রেডিট পাশে আছে অ্যাডজাস্টমেন্টে এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 4,000 টাকায় ক্রেডিট পাশে বসছে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট পাশে অ্যাডজাস্টমেন্টে এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসছে কত ডেবিট পাশে। টেলিফোন বিল 4,000, সরি 400, ক্রেডিটটা ডেবিটে ক্রেডিটে। আবার ইন্স্যুরেন্স এক্সপেন্স 6,000 টাকা, এটা ছিল অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে। এবার আমাদের মূল যে বিষয়টা টপিকসটা, এখানে আমাদের প্রবলেম হয় যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এই পর্যন্ত আমাদের বাদ, এখন এগুলো যোগ বিয়োগ হয়ে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এসে, এদিকে আমরা নজর দিব না, কিন্তু শুধু টাইটেলটা নজর দিব। এখন আমরা জানি ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে সকল প্রকার ব্যয় যায়, ক্রেডিট পাশে সব কি যায়, আপনার আয় যায়, সকল প্রকার আয় ইনকাম, এখানে অল কাইন্ড অফ এক্সপেন্স, এখানে অল কাইন্ড অফ রেভিনিউ অর ইনকাম। এই জায়গায় বলবো অল কাইন্ড অফ অ্যাসেট অর্থাৎ সকল প্রকার সম্পত্তি, আর এই জায়গায় বলবো অল কাইন্ড অফ লাইবিলিটিস অথবা দায়, মাথায় রাখবেন। এবার একটু পাসিংটা খেয়াল রাখবেন, পাস যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্ক ভুল। ক্যাশ সম্পদ, এই জায়গায় 50,000 টাকা আছে, যে 50,000 টাকা যাবে কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যোগ বিয়োগ হওয়ার পর যেটা রয়েছে। এবার অ্যাকাউন্ট রিসিভেবল, এটা একটা চলতি সম্পদ এবং 20,000 ডেবিট পাশে, দেখেন ব্যালেন্স শিটে ডেবিট পাশে, আমরা জানি এই জায়গায় সকল প্রকার সম্পদ যায়। এবার আসেন, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল গেল, তারপরে সাপ্লাইজ অন হ্যান্ড, এটা একটা সম্পদ, দেখেন যোগ বিয়োগ হওয়ার পরে 3,000 টাকা সাপ্লাইজ দিয়েছে, এটা কি সম্পদ, এই 3,000 টাকাই যাবে। তারপরে নোট রিসিভেবল, এটা একটা কারেন্ট অ্যাসেট এবং এটা অ্যাসেট পাশে যাবে, ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। তারপরে ফার্নিচার 30,000 টাকা, 30,000 এটা অ্যাসেট এবং ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে, সকল প্রকার সম্পত্তি আমরা জানি ডেবিট। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার, এটা সম্পত্তিকে হ্রাস করে, এই জন্য এটা ক্রেডিট পাশে চলে গেছে, 8,000 টাকা, যোগ বিয়োগ হয়েছিল 8,000 হয়েছিল, 8,000 বসাই দিয়েছি। এবার আসেন ক্যাপিটাল আছে কোন পাশে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, আমরা অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে 65,000 টাকায় পেয়েছিলাম ক্যাপিটাল, এটা এবং দায় পাশে চলে যাবে, এটা হচ্ছে আন্তঃমেয়াদী অর্থাৎ অভ্যন্তরীণ দীর্ঘমেয়াদী দায়, মূলধনটা যেহেতু প্রতিষ্ঠানকে আলাদা ব্যক্তি সত্তা ভাবা হয়, বুঝতে পেরেছেন। এবার আসেন আপনার ড্রয়িংস উত্তোলন, এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এই জন্য ডেবিট পাশ সাথে ডেবিটে ক্রেডিটে বিয়োগ হবে এই জায়গায় অটোমেটিক্যালি। হ্যাঁ, এটা আপনার মালিকানা সত্ত্বকে হ্রাস করে বিদায় এটা ডেবিট পাশে বসছে ব্যালেন্স শিটের, এই যে এখানে মালিকানা সত্ত্ব অর্থাৎ ক্যাপিটাল বসছে ক্রেডিটে, ডেবিটে বসবে উত্তোলন। ট্রেড সার্ভিস রেভিনিউ অর্থাৎ যে আয় হয়েছে তাদের, ট্রাভেল সার্ভিস রেভিনিউ এটা হবে, ট্রাভেল সার্ভিস রেভিনিউ, প্রিন্টিং মিস্টেক হয়েছে হয়তো বা সমস্যা নেই। ট্রেড যে বাণিজ্য করেছে তারা ট্রাভেলস এর মাধ্যমে, সেই বাণিজ্যের যে আয় আছে সেই আয়টা দেখেন ক্রেডিট পাশে আছে, অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে 1 লাখ, কিন্তু মাথায় রাখতে হবে আমরা জানি সকল প্রকার আয় যায় কোথায়, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে, কোথায় যায় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে, এটা একটা আয়, বুঝতে পেরেছেন। ট্রেড সার্ভিস রেভিনিউ, এবার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা একটা ব্যয় এবং এটা যাবে কোথায় ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, এটা কিন্তু ইনকাম স্টেটমেন্ট, আমরা এখন ইনকাম স্টেটমেন্টে ঢুকে গেলাম। হ্যাঁ, তারপরে দেখেন স্যালারিজ এক্সপেন্স আছে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, সকল প্রকার ব্যয় আমরা জানি। তারপরে আছে রেন্ট এক্সপেন্স আছে কোথায়, সকল প্রকার কোথায় ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, এই যে আমি আবার দেখাচ্ছি যে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসছে, দেখছেন রেন্ট এক্সপেন্স। ট্রাভেলিং এক্সপেন্স আছে 6,000 ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, এটা ব্যয়। মিসলেনিয়াস এক্সপেন্স, এটা একটা ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসবে। তারপরে আছে সাপ্লাইজ অন হ্যান্ড 7,000 টাকা, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসবে। স্যালারিজ পেয়েবল, এটা একটা দায়, অল কাইন্ড অফ দায় আমরা জানি ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসে এবং দায়গুলো ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে চলে গেল। তারপরে দেখেন ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার আছে কত 3,000, এটা ডিপ্রিসিয়েশন একটা ব্যয় এবং এটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসছে, এই যে দেখেন ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, বুঝতে পেরেছেন, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে এই যে 4,000 টাকা, হ্যাঁ 3,000 টাকা, সরি। টেলিফোন বিল এক্সপেন্স, এটা একটা ব্যয় এবং ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে যাবে। টেলিফোন বিল পেয়েবল, অল কাইন্ড অফ পেয়েবল কোথায় যাবে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে চলে যাবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স অর্থাৎ বীমা খরচ 6,000 টাকা, এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে, সরি ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। এখন খেয়াল করেন এগুলো হচ্ছে ব্যয়, এই যে এখান থেকে শুরু করে আপনার এগুলো হচ্ছে ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসছে। আয় কত 1 লাখ, এখন এগুলো যোগ করলে 1 লাখ হয় না, কম হয়। এই জায়গায় 1 লাখ আছে, এই জায়গায় 1 লাখ বসিয়ে ফেলবে এবং এই জায়গায় 1 লাখ বসিয়ে ফেলবে। এখন খেয়াল করেন আগে কিন্তু
আমি একটা জিনিস বুঝাই নাই যে আপনাদের যে রেওয়া মিল ছিল, রেওয়া মিলের যোগফলটা কিন্তু এই জায়গায় নামাবেন, কিন্তু এই জায়গায় পরবর্তীতে বাকি যে যোগফল, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের যোগফল। কোথায় অ্যাডজাস্টমেন্টের যোগফল মিলে যাবে, প্রত্যেকটা এন্ট্রি মিলতে হবে। যদি এই জায়গায় না মিলে সামনে বাড়বেন না আপনি। আপনি কি করবেন, অ্যাডজাস্টমেন্টটা আগে করবেন, দেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আপনারা করবেন। করার পরে দেন আমরা কি যাবো, ইনকাম স্টেটমেন্টে যাবো। এই যে ইনকাম স্টেটমেন্টে আমরা জানি ইনকাম স্টেটমেন্ট যে নেট ইনকাম, এখানে ইনকাম একটাই ছিল, এই জন্য 1 লাখ টাকা সরাসরি বসাইছি, এটা এই জায়গায় বসাই দিব। এখন দেখেন আয়গুলো যোগ করার পরে দেখলাম 1 লাখ হয় না, কম হয়। কত হয় এটা দেখতে হবে। আপনার ইনকাম স্টেটমেন্টের যোগফল বের হয় 57,400। এটা ইনকাম স্টেটমেন্টের, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশের যোগফল এই পর্যন্ত। এটা কিন্তু নেট ইনকাম, এটা পরে বসবে। এখন খেয়াল করেন এই যে 6,000 পর্যন্ত যে ব্যয়গুলো আছে, অর্থাৎ উপরের 4,000 থেকে শুরু করে এই যে 6,000 পর্যন্ত যে ব্যয়গুলো আছে, এর যোগফল কত বের হয়, 57,400। এখন এই 57,400, এই যে 1 লাখ আছে এই জায়গায়, এই 1 লাখ থেকে আমরা কি করব, 57,400 বিয়োগ দেব। দুইটা বিয়োগ দিলে বের হয় কত, 42,600, এবং এটাই হচ্ছে কি নেট ইনকাম। এই যে 42,600 টাকা, এটা বসাবো কোথায়, এটা নেট ইনকাম স্বরূপ ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। এখন এই জায়গায় যে নেট ইনকামটা আসবে, এটা নর্মালি আমরা আয় কোথায় যোগ করি, মালিকানা সত্ত্বে মূলধনের সাথে যোগ করি। এখন আমরা তো জানি মূলধন এই জায়গায় আছে কার্যপত্রে, কার্যপত্রে দেখেন এই যে ক্যাপিটাল আছে কত, 65,000। এখন এইটার নিচ বরাবর যদি আমরা ক্রেডিট পাশে বসাই দিই, ওই জায়গায় তার যোগ করা যাবে না, যেহেতু আমরা বসায় ফেলছি। এখানে যদি ডেবিট পাশে বেরো ইনকাম স্টেটমেন্টে, তাহলে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে, যেহেতু এটা নিট ইনকাম। যদি নিট লস হইতো, অর্থাৎ আয়ের থেকে, অর্থাৎ এই যে 1 লাখ থেকে যদি এখানে ব্যয়ের পরিমাণটা বেশি হইতো, তাহলে আমাদের কি হইতো, আমাদের এই জায়গায় বসতো, তখন নিট লস হইতো এবং এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসতো। বুঝতে পেরেছেন? তাহলে যোগফল এইটা বসায় যদি যোগফল মিলে যায় এই জায়গায়, তাহলে আপনার অঙ্ক হয়েছে, নতুবা অঙ্ক হয় না। আপনার অঙ্কটা আবার সম্পূর্ণ দেখতে হবে। তো এই অঙ্কটা আপনারা 2-3 বার করবেন, কারণ এই নিয়মের ম্যাথগুলো রিসেন্টলি আসতেছে। এটা 16 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে এসে গেছে। এবং অঙ্ক যদি কোনো বিষয়ে না বুঝেন, কোনো সাইড বা কোনো দিক না বুঝেন, তাহলে এগুলো করে আপনি আমাকে প্রশ্ন করবেন অথবা মেসেজ করবেন। একটু দেখেন, ভিডিওটা পজ করে করে আপনারা মিলিয়ে নিয়েন। আমি এটা আস্তে আস্তে দেখাচ্ছি। এটার ছবি আমি মেসেঞ্জারে দিয়ে দিব না, অথবা আমাদের গ্রুপের কমেন্টস বক্সে পাবেন এই ভিডিওটার নিচেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এটা সমন্বয় জাবেদাগুলো একটু দেখে নেন আবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।